আজকের সব কথা শুনে আপনার প্রতি আমার শ্রদ্ধা বোধহয় আরও বেড়ে গেল মিস্টার রেয়ান। দরজায় করাঘাতের শব্দ ক্রমে বেড়ে বেড়ে যাচ্ছে, যার দরুন ঘুমে ব্যাঘাত ঘটাই উঠে বসলো ছবি। জানালা দিয়ে একবার বাইরের দিকে বুঝতে পারল এখনও ভোরের আলো ফোটেনি। এই সময় কে আমার রুমে আসবে? বিছানা ছেড়ে নেমে চোখ কসলাতে কসলাতে দরজার দিকে এগিয়ে গেল ছবি। দরজার লকের মোড় ঘোরানোর আগে ঠোঁট কামড়ে আরও একবার কিছু একটা ভেবে নিল সে। এভাবে দরজা খুলতে মন সায় না দেওয়ায় সেখানে নিজেকে দমিয়ে রাখল ছবি। গলা ছেড়ে একবার কেশে নিয়ে মৃদু আওয়াজে বলে উঠল, কে? আমি। দরজাটা খুলুন। আওয়াজ শুনে চিনতে খুব একটা অসুবিধে হয়নি ছবির। নিশ্চিন্তে দরজার লক খুলতে হাত বাড়ালো সে। দরজার বাইরে উস্কো খুস্কো চুল নিয়ে অনেকটা অগোছালোভাবে দাঁড়িয়ে আছে কাব্য। কাব্যের এইরূপ ছবির নিকট অনেকটাই অপরিচিত। প্রয়োজনের তুলনায় কাব্য একটু বেশি পরিপাটি কিনা। ফলশ্রুতিতে কিছুক্ষণ ভ্রুকুটি করে তাকিয়ে রইল ছবি। মিস্টার রেয়ান, এই সময় আপনি এখানে? আ- আ- আসলে ছবি, আপনার সাথে কিছু দরকার ছিল। হ্যাঁ বলুন। আসুন আমার সাথে। কোথায় যাব? বললাম তো, আসুন আমার সাথে। ছবির দিক থেকে উত্তর না পেয়ে আগে আগেই পা বাড়ালো কাব্য, কিন্তু পেছন থেকে ছবি সাড়া না পাওয়াই পরক্ষণেই থেমে গেল সেখানে। ছবি স্থির হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে, অনেকটা বিরক্ত হওয়ার ভঙ্গিমা করে। আবারও ছবির দিকে এগিয়ে গেল কাব্য। আপনার কি ভয় হচ্ছে আমার সাথে আসতে? না না না, তা নয়, আসলে আমি আসলে আসলে নকলে পরে হবে। হাতে বেশি সময় নেই, চলুন তাড়াতাড়ি। ছবির এক হাত নিজের হাতে নিয়ে দ্রুতগামী পা চালাতে শুরু করলো কাব্য। ছবির জিজ্ঞাসাসূচক দৃষ্টি আরও বিস্তারিত করতে হোটেলের গেট ছেড়ে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কাব্য। মিস্টার রেয়ান কি করতে চাইছেন? আর এভাবে আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেনই বা কোথায়? ছবির ভাবনার মাঝেই গাড়ির দরজা খুলে ওকে বসিয়ে দিল কাব্য। ঘুরে গিয়ে নিজেও জায়গা দখল করে নিল। তারপর ভালো করে সিট বেল্ট বেঁধে নেবেন। পাহাড়ি রাস্তা, উল্টো পাল্টা যে কোনো কিছু করতেও পারে। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? এত প্রশ্নের উত্তর দেওয়ার এখন সময় নয়, চুপচাপ বসে থাকুন। কাব্যর এহেন রাগী স্বরে দ্বিরুক্তি করার আর ইচ্ছে হলো না ছবির। যাক, যেখানে ইচ্ছে নিয়ে যাক, তাতে আমার কি? কিন্তু কোথায় যাচ্ছি এইটুকু জানালেই তো হতো। গাড়ি চলতে শুরু করতে কিঞ্চিত নড়ে চড়ে বসলো ছবি। অন্ধকারের মধ্যে বাইরে তাকিয়ে গন্তব্য বুঝতে পারার সামান্যতম চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু সম্পূর্ণ নতুন জায়গা হওয়ায় চিনে উঠতে পুরোপুরি ব্যর্থ হলো ছবি। এভাবে উকি ঝুঁকি দিয়ে লাভ আছে ছবি? আপনি কি দেখলেও বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি? লাভ নেই, তবে ক্ষতিও নেই। আপনার কাছে তো সেই কখন থেকে জিজ্ঞেস করেই যাচ্ছি, উত্তরেই দিচ্ছেন না। তাই নিজের সাহায্য নিজেই করছি। কিসের সাহায্য? কৌতূহল মেটানোর সাহায্য। ও, বেশ, করতে থাকুন। হেলিপ্যাডের একটি উঁচু পাহাড়ের নিচে গাড়ি ব্রেক কষল কাব্য। দেরি না করে গাড়ি থেকে নেমে এসে ছবিকেও নামালো। পূর্বের মতো এবারও ছবির হাত ধরে পাহাড়ে ওঠার জন্য ব্যবস্থাকৃত সিঁড়ি বেয়ে আস্তে ধীরে উপরে উঠতে শুরু করলো। এবার আগে থেকেও বেশি অবাক না হয়ে পারল না ছবি। এখানে শুধু সে আর কাব্যই একা তা নয়, বরং গোনার বাইরের ভ্রমণকারীদের উপস্থিতিতে গিজগিজ করছে চারিপাশটা। আশপাশ খুব ভালোভাবে দেখে সেরে উপরের দিকে মন দিল ছবি। একেবারে উঁচু জায়গায় তাকে নিয়ে পৌঁছেছে কাব্য। ক্ষুদ্র ক্ষুদ্র সাজানো লাইটের আলোতে ছবি পাহাড় থেকে নিচের দিকে তাকাতেই ধুক করে উঠল তার বুক। এখান থেকে কোনোভাবে পড়লে একেবারে আরও উপরে চলে যাবে। ভয় কাটাতে কাব্যের শার্টের হাতা কিছুটা আঁকড়ে নিল ছবি। কি হয়েছে? কিছু না মিস্টার রেয়ান, আমরা এখানে কেন এসেছি? লাফিয়ে পড়তে? কি? হ্যাঁ, খুব ভয় হচ্ছে। হুম। তবে এই সময় ঘুম নষ্ট করে আপনার আর আমার মতো এরাও কি লাফিয়ে মরতে এসেছে? ছবির কথাই বেশ শব্দ করে হেসে উঠল কাব্য। তাৎক্ষণিক হাসি থামিয়ে বলে উঠল, একটু পরেই আপনার সব কৌতূহলের অবসান ঘটবে। আজকে আমি আপনাকে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস দেখাবো, যা আপনি আগে কখনো দেখেননি। কি সেটা? ওই দিকে তাকিয়ে থাকুন। আকাশের দিকে আঙ্গুল ইশারা করে খানিক বাদেই পূর্ব দিক বিস্তৃত করে সূর্যি মামার উদয় ঘটতেই আশেপাশের উৎসবমুখর পরিবেশ গমগম করে উঠল একেবারে। ক্ষুদ্র আলোর সাথে সাথে পাল্লা দিয়ে পর্যটকদের হাতে বয়ে আনা ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে উঠতে শুরু করলো একে একে। অন্ধকারে মাথা নত করে বিদায় নিয়ে আলোর ঝলকানিতে মুখরিত হতে শুরু করলো
চারিদিক, সেই সাথে দু একটা পাখির ডাক, সব মিলিয়ে বিমোহিত পরিবেশে মুখর সবটা। ঠোঁটে হাসি মেখে চোখ ঘুরিয়ে ছবির দিকে তাকালো কাব্য। ছবির চোখে এখনও বিস্ময় আর মুগ্ধতা দুটোই সম পরিমাণে ছেয়ে আছে। এত সুন্দর সূর্যোদয় এত কাছ থেকে আমি কখনো দেখিনি। আমি জানি। ছবি হাসছে, শব্দহীন হাসি, সেই সাথে হাসছে ছবির সুশ্রী মুখমণ্ডল। মৌন থাকা সত্ত্বেও ছবির হাসি বলে দিচ্ছে আজ সে খুশি, ভীষণ খুশি। আপনার এই খুশিটাই তো দেখতে চেয়েছিলাম আমি। হাসুন ছবি, আরও হাসুন, প্রাণ ভরে হাসুন। আপনার এই হাসিতে কিছু তো আছে যা কাব্য রেয়ানের চোখেও নেশা ধরায়। সামনে থেকে চোখ সরিয়ে কাব্যর দিকে ফিরতেই চোখ সরিয়ে অন্যদিকে তাকালো কাব্য। পরক্ষণে সামনে ফিরতে নিতেই ছবি বিদ্যুৎ বেগে জড়িয়ে নিল কাব্যকে, ফলে কিছুটা পিছুময় ধাক্কা অনুভব করলো কাব্য। ছবি এখনও আষ্টে পিষ্টে জড়িয়ে আছে কাব্যকে। হাত বাড়িয়ে ছবির পিঠে রাখতে গিয়েও নিজেকে থামিয়ে নিল কাব্য। হয়তো ছবি অতি আনন্দে ভুলবশত জড়িয়ে ধরেছে। তবুও আপনার একটুখানি স্পর্শ আমার মধ্যে কাঁপন ধরাতে যথেষ্ট। ছবি, কিছু সুন্দর মুহূর্তে কিছু ভুল করাই খুব তো ক্ষতি নেই, হোক না কিছু ভুল, কিছু ভ্রান্তি নিজের অজান্তে, যা হৃদয়ের গভীরে প্রশান্তি আনে। এমন কাজ আমি করব, হাজারবার নয় লক্ষবার করব মিস্টার রিয়ান। নিজ মনে নিজের বলা কথার মানে বোধগম্য হওয়াই অন্তরস্থলে পজে পড়তেই উঠতে শুরু করলো ছবির। রাজকীয় কারুকাজ সম্পূর্ণ একটি আর সেই দর্পণের সামনে বসে আছে ছবি। ঠোঁটে লেগে আছে পরিণত ফুটে থাকা গোলাপের ন্যায় গোলাপি বর্ণিল হাসি। সাজেক থেকে ফিরে আসার এনি পঞ্চম দিন, সেখানকার সূর্যোদয় দেখাকালীন কাব্যকে জড়িয়ে ধরা দৃশ্য এ অবধি যতবার মনে পড়েছে ততবারই এহেন বর্ণে হরেক রঙে রঙিন রূপ ধারণ করেছে ছবির মুখমণ্ডল। অজানা অনুভূতিতে শিউরে উঠছে শরীর। আরও একবার মুচকি হেসে বিছানার পাশে এসে দাঁড়ালো ছবি, যার উপর বিছিয়ে রাখা কয়েক রঙের কয়েক রকমের পোশাক। আচ্ছা, আমাকে কোন রঙে সুন্দর বানাবে? লাল নাকি কালো নাকি সাদা? অনেক ভেবে লাল রঙের পোশাক উঠিয়ে পরনের জামা পাল্টে নিল ছবি। কে জানে হঠাৎ কি হলো, ইচ্ছে হচ্ছে নিজেকে সাজাতে, খুব মানানসই করে সাজতে। ঘুরে ফিরে আবার এসে আয়নার সামনে গিয়ে বসে পড়ল তাই। আচ্ছা, কপালে টিপ কি পরবো? পরলে কি ভালো লাগবে আমাকে? ডয় টেনে কালো রঙের একটি টিপের পাতা বের করে নিল সে। তন্মধ্যে একটি টিপ আঙ্গুলের ডগায় নিয়ে কপালের মধ্য বরাবর আলতো হস্তে বসিয়ে দিল। খানিকক্ষণ তাকিয়ে রইল আয়নায় ভেসে আসা নিজের প্রতিবিম্বের উপর। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন। পেছন থেকে গানে গুনগুন আওয়াজ পেয়ে হক চগিয়ে ফিরে তাকালো ছবি। দরজায় হেলানরত অবস্থায় বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো তার। মুহূর্তেই বসা থেকে ধরফর করে দাঁড়িয়ে পড়ল ছবি। মিস্টার রেয়ান, আপনি? ছবির বিস্ময় মাখা চোখগুলোতে কোনো ভাবান্তর দেখল না কাব্য, আর নাইবা হলো তার প্রশ্নের কোনো উত্তর দেওয়া। আবারও গুনগুনি একই সুরে সুর তুলে ধীর পায়ে ছবির দিকে এগোতে শুরু করলো কাব্য। মুহূর্তেই শতাধিক বেশি গুণে হৃদস্পন্দন বাড়তে শুরু করলো ছবির। ডিপ ডিপ আওয়াজ তুলে জানান দিতে লাগলো তার ভেসে আসা প্রতিটি শব্দের। এক পর্যায়ে ছবির নিঃশ্বাস বরাবর এসে কদম থামালো কাব্য। একইভাবে এখনও কাব্যের মুখের দিকে তাকিয়ে আছে ছবি, চোখ বাঁকানো হাসি নিয়ে পেছনে দুহাত বেঁধে। কিঞ্চিত ছবির মুখ বরাবর ঝুঁকে এসে কাব্য তার নিম্ন গলা স্বর তুলে বলে উঠল, কপালে টিপ পড়লে অনেক বেশি সুন্দর লাগে আপনাকে ছবি, জানেন না আপনি? কাব্যের এহেন আচরণ একটু নয় বরং অনেক বেশি অদ্ভুত আর অচেনা অনুভূত হলো ছবির। কাব্যকে পুরো রহস্যময়ী কাহিনীর মূল চরিত্র মনে হচ্ছিল তখন। কাব্যের এতটা নিকট্য এমন উত্তপ্ত নিঃশ্বাসের স্পর্শে ওলটপালট করে দিতে শুরু করলো তার সব কিছু। মানে ছবির এমন তোতলানো আওয়াজে হাসির সহিত ঝুঁকে আসার পরিমাণ আরও বাড়িয়ে দিল কাব্যকে। ফলশ্রুতিতে চোখগুলো খিচে বন্ধ করে নিল ছবি।
এত এত কাছে আসবেন না মিস্টার রেয়ান, প্লিজ প্লিজ মিস্টার রেয়ান। কিন্তু সামনে থেকে কোনো উত্তর না আসায় তাৎক্ষণিক চোখ খুলে ফেল ছবি। কি, রুম তো পুরো ফাঁকা, কেউ তো নেই। এক্ষুনি তো মিস্টার রেয়ান দাঁড়িয়েছিলেন এইখানে। এই তো একটু আগেই। কোথায় গেলেন মিস্টার রেয়ান, কোথায় গেলেন? হন্তদন্ত হয়ে এদিক সেদিক তাকি কাব্যকে খুঁজতে শুরু করলো ছবি। মাত্র কিছু সময়ের ব্যবধানে কোথায় চলে যেতে পারে কেউ খুঁজে না পেয়ে অবশেষে ক্লান্ত হয়ে বিছানার উপর বসে পড়ল ছবি। তবে কি সেসব ভ্রম, কল্পনা? কিন্তু এমন কল্পনার মানে কি, কি তার অর্থ? দুজন তো একই ছাদের তলায়, তাহলে কেন মিস্টার রেয়ান স্বপ্নে এলো? কেন? ম্যাডাম, স্যার আপনাকে নিচে ডাকছেন। আসছি। ছবির উত্তর পেয়ে প্রস্থান নিতে আর সময় নিল না মেয়েটি। সেদিকে একবার তাকিয়ে আবার ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ালো ছবি। সম্পূর্ণ নজরে কপালের টিপ ছেয়ে আছে তার। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নিজের কল্পনাকে একবার স্মরণ করে নিয়ে কিছু একটা ভেবে হাত দিয়ে টিপটা খুলে আয়নার সাথে লাগিয়ে রাখলো সে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে পিঠ ফিরে কোনো এক লোককে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেল ছবি। পেছন থেকে লোকটির পরিচয় বোধগম্য না হলেও লোকটির সামনে বরাবর কাব্যকে বসে থাকতে দৃষ্টিগোচর হলো তার। ছবিকে নামতে দেখে বসে থেকে দাঁড়িয়ে পড়ল কাব্য। কাব্যর চোখে মুখে ঘাবড়ানোর ছাপ স্পষ্ট। ততক্ষণে সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে ছবি। কাব্যকে উদ্দেশ্য করে ছবি মুচকি হাসি উপহার দিল, প্রত্যুত্তরে কোনো জবাব দিল না সে। কিছুক্ষণ বাদে কাব্যর চোখ অনুসরণ করে বসে থাকা লোকটাও পেছনে ঘুরে তাকালো। তারপর মুহূর্তে যেন বাকরুদ্ধ হয়ে এলো ছবি। বিস্ময়ে জমে আসতে শুরু করলো তার পুরো শরীর। লোকটি তার বাবা, সাখাওয়াত রহমান। ছবিকে দেখা মাত্রই সাখাওয়াতের চোখ ভরে জল ঘনিয়ে আসায় অবাক হওয়ার পরিমাণ আরও দ্বিগুণ হয়ে এলো ছবির। বুড়িমা। বাবার মুখে ছোটবেলায় সেই আদরে ডাক শুনে হু হু করে উঠল ছবির ভেতরটাই। তবুও তার বহিঃপ্রকাশ ঘটতে দিল না সে। পূর্বের মতোই চোখ মুখ শক্ত করে রেখে তাকিয়ে রইল সাখাওয়াতের দিকে প্রশ্নবোধক জিজ্ঞাসা নিয়ে। বুড়িমা, হাই আমার কাছে। কে আপনি? ছবির এমন কথাই আশা হতো সাখাওয়াত, কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক লাগলো না তার কাছে। এরকমটা হবে পূর্বেই অবগত ছিল। তবুও নিরাশ মুখশ্রীতে ফুটে ওঠা ছাপ মিলিয়ে নিল তাৎক্ষণিক। ধীরে আওয়াজ তুলে বলে উঠল, আমি তোর বাবা। বাবা? এক ধিক্কারমূলক শব্দহীন হাসিতে ছেয়ে এলো ছবির মুখশ্রী। আমার বাবা নেই, আপনার কোথাও ভুল হচ্ছে। এমন করে বলিস না মা, আমি জানি আমি তোর চোখে অপরাধী, কিন্তু তাই বলে বাবার পরিচয় থেকে আমাকে বঞ্চিত করিস না। তাই নাকি? তা এতদিন পর আপনার মনে পড়লো আপনি আমার বাবা? আপনার দ্বিতীয় স্ত্রীর ঘরে আপনার সন্তান ছিল, সেসব আজ মাথায় এলো আপনার? আমি তোদের অনেক খুঁজেছি, বিশ্বাস কর, কিন্তু পাইনি। তোর মা আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সেদিন ওভাবে চলে গেল, একবার শোনার চেষ্টাও করলো না। কি শুনতো আমার মা? আর কি বা বলতেন আপনি? এটাই যে সে আপনার জীবনের দ্বিতীয় নারী। আপনি তাকে এতদিন ভুল বুঝিয়েছেন, মিথ্যা বলেছেন, এই তো? বুড়িমা, তোর মা আমার দ্বিতীয় স্ত্রী হলেও এটা সম্পূর্ণ সত্যি যে আমি ওকে ভীষণ ভালোবাসতাম। নুবাইরা তো মানুষটাই এমন ছিল, যাকে ভালো না বেসে পারাই যায় না। ওকে পাওয়ার পর সারার প্রতি অন্যায় হবে জেনেও আমি সব বলে বিয়ে করে তোর মাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। সত্যি জানলে যদি ও আমাকে ছেড়ে চলে যেত, সেভাবে শতবার চেষ্টা করেও আমি সত্যিটা জানাতে পারিনি। ভালোবাসতেন আমার মাকে? কেন আপনার প্রথম স্ত্রীকে ভালোবাসতেন না? এক পুরুষের জীবনে এক নারী বর্তমান থাকাকালীন অন্য আরেক নারীকে সব সত্যি লুকিয়ে তার সাথে প্রণয়ের সম্পর্কে যাওয়া, তাকে বিয়ে করে বছরের পর বছর সমাজ থেকে আলাদা রাখা, এগুলো কেমন ভালোবাসা? হ্যাঁ, আর দু ফোঁটা চোখের জল ফেললেই কি এখন আপনার সব অন্যায় ক্ষমা করে দিব আমি? আপনার চোখের পানিগুলো তো আমাদের এত বছর কষ্ট করে বড় হওয়া সেই দিনগুলো পাল্টে দিতে পারবে না। বড় ঘরের মেয়ে হয়েও আধ পেটা খেয়ে আমার মায়ের বেঁচে থাকার লড়াইয়ের সেই দিনগুলো মুছে দিতে পারবেন না। তাই আমার সামনে এসব নাটক করে কোনো লাভ নেই, ফিরে যান আপনি। আমি নাটক করছি না রে বুড়িমা, আমি সত্যিই আমার অন্যের জন্য অনুতপ্ত। আমি জানি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি তোদের সবাইকে ফিরে পেতে চেয়েছি, সারা জীবন চেয়েছি। তুই আর আরু, তোরা তো আমার প্রাণের
একটা অংশ ছিলি। তোর মা তো আমাকে ছেড়ে গিয়ে আমার অর্ধেকটাই শেষ করে দিয়েছিল। আজ ওকে ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ তো আমার কাছে নেই। তার আগে ওকে নিয়ে নিলেন উনি। অন্তত তুই আমাকে আর কষ্ট দিস না মা। আপনার কিসের কষ্ট? আপনার কাছে আপনার মা না থাকলেও আপনার প্রথম স্ত্রী ছিল, আপনার 2 ছেলের মেয়ে ছিল। আনন্দ আপনার জীবনে কোনো অংশেই কম ছিল না। কষ্ট যা করেছে সে তো আমার মা করেছে। রাতের পর রাত না ঘুমিয়ে সেলাই মেশিন চালিয়ে লোকেদের কাপড় সেলাই করেছে। আপনাকে ভালোবেসে ভুল হিসেবে দিনের পর দিন চোখের জলে বালিশ ভিজিয়ে তার মাসুল গুনেছে। আর শেষ পর্যন্ত তো নিজের জীবনটাই দিয়ে দিল। এক সেকেন্ড, আমি আপনাকে এত কথা কেন বলছি? আপনি এখানে কেন এসেছেন? আর এখানে এসেছেনই বা কী করে? আমি যে আপনার মেয়ে সেটা আপনাকে কে বলেছে বলুন? কে বলেছে? আমি বলেছি। এতক্ষণ বাবা মেয়ের মাঝে নীরব দর্শকের ভূমিকা পালনকারী কাব্য গলার আওয়াজ তুলে অত্র কথাটি ছুড়ে দিল ছবির উদ্দেশ্যে। কাব্যর কথাই হতবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ছবি। আপনি? জি, আমি ওনাকে এখানে এনেছি। আমি ওনাকে জানিয়েছি পুরো সত্যটা। কেন মিস্টার রেয়ান আপনি এরকমটা কেন করলেন? আপনি তো জানতেন যে উনি ঠিক কত বড় অন্যায় করেছেন আমাদের সাথে, আমার মায়ের সাথে। সব তো বলেছিলাম আমি আপনাকে। আমি সবই জানি ছবি, কিন্তু সেদিনের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাৎ। ওনার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। আজকের ওনার মধ্যে এক সন্তান আর স্ত্রী হারানোর শোক, অন্য মেয়েকে ফিরে পাওয়ার তীব্র ইচ্ছে, আর নিজের অন্যায়ের অপরাধ বোধ সুস্পষ্টভাবে তাকিয়ে আছে। মানুষ ভুল করলে তাকে শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত ছবি। উনিও তো মানুষ, আর তার উপরে উনি আপনার বাবা। শেষবারের মতো ওনাকে ক্ষমা করে দিলেই না হয়? জীবনের এই খারাপ সময়গুলোকে দুর্ঘটনা ভেবে ভুলে যান না ছবি। কখনো না, কোনো দিনও না। দুর্ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে তার যন্ত্রণা কতটুকু। অন্যদিকের মানুষগুলো সেই দুর্ঘটনায় শিকারগ্রস্ত মানুষটাকে সহানুভূতি দিতে পারলেও তার ব্যথা, দুঃখ, আঘাত কখনোই অনুভব করতে পারে না, যেমনটা আপনি পাচ্ছেন না। আমার মায়ের কষ্টের দিনগুলি সামনে থেকে দেখেছি আমি, তাই আমি জানি এই লোকটার জন্য কত কিছু সহ্য করতে হয়েছিল আমার মাকে। আপনি তার কি বুঝবেন? আর তাছাড়াও উনি শুধু আমার মাকে ঠকিয়েছেন না, তার সাথে সাথে ওনার প্রথম স্ত্রীকেও ঠকিয়েছেন। কি ভাবেন কি আপনারা মেয়েরা শুধু ঠকেই যাবে? কাউকে প্রবল বিশ্বাসের ফল হিসেবে ছল চাতুরি তাদের প্রাপ্য। ছবি আমি জানি আমি আপনার মায়ের দুঃখ কষ্টের দিনগুলো কাছ থেকে দেখিনি, কিংবা দেখলেও সেই কষ্টকে আপনার মতো অনুভব করতে পারবো না। কিন্তু আমি এটুকু অন্তত বুঝতে পারি যে কেউ ভুল করে অনুশোচনায় ভুগলে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। উনি ওনার প্রথম স্ত্রী সন্তানের কাছে আপনার কথা জানিয়ে দিয়েছেন, সবটা সত্যি বলে দিয়েছেন। এবার থেকে পুরো সমাজের কাছে আঙ্কেলের মেয়ে স্বীকৃতি পাবেন আপনি। আপনি জানেন, যখন আমি ওনাকে আপনার কথা জানাই, উনি এক মুহূর্তও দেরি করেননি আপনাকে ফিরে পাওয়ার কথা বলতে। ছুটে এসেছেন আপনাকে দেখতে। ছবি আমি চাই অন্তত একটু হলেও আপনি আপনার পরিবারকে ফিরে পান। মা বোন না থাকুক, আপনার বাবা তো থাকলো, আর তাই আপনাকে ওনার কাছে নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত সেরেই উনি এখানে এসেছেন। তার মানে মিস্টার রেয়ান চায় আমি এখান থেকে চলে যাই? সেটা তো আমাকে বলে দিলেই হতো মিস্টার রেয়ান। এত কাহিনী, এত প্রহসনের কোনো মানেই ছিল না তো। মনে মনে গলা অব্দি পাকিয়ে আসা কান্নগুলোকে কোনো মতে আটকে নিল ছবি। পুনরায় কাব্যর দিকে তাকিয়ে বলে উঠল, আমি কখনো ওনার সাথে যাব না, তাতে উনি যাই করে থাকুক। বুড়িমা, আমাকে তোর যা শাস্তি দিতে হয় দিস, কিন্তু আমার সাথে চল মা। শেষ বয়সে অন্তত বাবা মেয়ে একসাথে বাঁচবো। শাহানা, ওকে আমি জানিয়েছি সবটা। ও তোকে নিতে দ্বিমত করেনি। মায়ের মতো ভালোবাসবে ও তোকে, দেখিস। চুপ করুন আপনি। আমি আপনার কোনো কথাতেই ভুলবো না। আপনি চলে যান এখান থেকে। আপনাকে দেখলে আমার মৃত মায়ের মুখটা ভেসে উঠছে আমার চোখের সামনে। ছবি, আপনি এত রিয়্যাক্ট কেন করছেন? উনি তো বলেছেনই উনি ভুল করেছেন। তাহলে কোথায় সমস্যা হচ্ছে আপনার? আর আপনি জানেন, উনি যখন জানতে পেরেছেন যে আরাবের মৃত্যুর জন্য ইরফান দায়ী, উনি নিজেও আমার সাথে ইরফানের সমস্ত জামিনের ব্যবস্থা নাকচ করার ব্যবস্থা করেছেন। মিডিয়া থেকে প্রযোজকের তালিকা দিয়ে ইরফানের নাম বরখাস্ত করে দিয়েছেন বরাবরের মতোই। তো এতে কি আমার বোন ফিরে আসবে? আসবে না। আর না আমার মা আসবে। আমার মা আর আমার বোনের মৃত্যুর জন্য কোথাও না কোথাও এই লোকটাই দায়ী। মিস্টার রেয়ান, আমি যা বলার বলে দিয়েছি। ওনার কোনো ক্ষমা নেই আমার কাছে, কোনো ক্ষমা নেই। কাঁদতে কাঁদতে দৌড়ে সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো ছবি। কাব্য মুখ খুলে ডেকে ওঠার আগেই ওর কাঁধে হাত রেখে থামিয়ে দিল সাক্ষাৎ। থাক বাবা, ডাকিস না। কিন্তু আঙ্কেল। থাক, ছেড়ে দে। কি বলতো, এতগুলো বছরে আমার প্রতি ঘৃণা জমতে জমতে একেবারে পাহাড় সমান উঁচু হয়েছে। একদিনে কি আর সেই রাগ, সেই ঘৃণা শেষ হবে রে? হবে না। অন্তত ওনাকে বোঝাতে তো দাও আঙ্কেল। না, লাভ নেই।
আমি বুঝতে পেরেছি আমার মেয়ে আর আমার সাথে আসবে না। ওর মুখ থেকে বাবা ডাক শোনার ভাগ্য আমার সেদিনই নিঃশেষ হয়ে গিয়েছে। ছবির যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে কাব্যর দিকে তাকালো সাখাওয়াত। চোখের কান্নিসে তার মুক্ত দানার মতো চিকচিক করছে অশ্রুগুলি। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় অনুরোধ সূচক বাক্যে বলে উঠল, একটা কথা বলবো, রাখবি রে কাব্য? আমার বুড়িমাকে বরাবরের জন্য তোর কাছে রেখে দিবি। মানে আমি চাই আমার বুড়িমা সারা জীবন তোর সাথে থাকুক, তোর স্ত্রীর মর্যাদা নিয়ে। অন্তত আমার মা মরা মেয়েটার জীবন নিয়ে নিশ্চিন্ত থাকবো আমি। রাখবি আমার কথা কাব্য? বল না রাখবি? জবাবে কিছু বলল না কাব্য। সাখাওয়াতের হাতের মুঠো থেকে সপ্তপনে নিজের হাত চালিয়ে নিয়ে মেঝের দিকে তাকিয়ে চুপ মেরে রইল। কাব্যর দিক থেকে আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হলো সাখাওয়াত। আবারও একটি ভারী নিঃশ্বাস ফেলে কাব্যর মাথায় একবার হাত বুলিয়ে দিল সে। ভালো থাকিস বাবা, আমার বুড়িমাকে দেখিস, আড়াল থেকে আমি ওর খেয়াল রাখবো। ছবি রুমের বাইরে দাঁড়িয়ে আছে কাব্য। চোখে মুখে অপরাধবোধ ঠিকরে পড়ছে তার। সেই থেকে একইভাবে বিছানার উপর হয়ে শুয়ে শুয়ে কেঁদে যাচ্ছে ছবি। একটু নয়, বরং আজ অনেক শব্দ করে কাঁদছে, যার দরুন খানিক বাদে বাদে কেঁপে কেঁপে উঠছে তার শরীর। ভেতরে পা বাড়াতে নিয়েও থেমে গেল কাব্য। কোন মুখে ছবির সামনে গিয়ে দাঁড়াবে এখন? মেয়েটার ভালো চাইতে গিয়ে এভাবে যে হিতে বিপরীত হয়ে যাবে সেসব তো ভাবিনি। এখন কি হবে? কি দরকার ছিল আগ বাড়িয়ে এসব করতে যাওয়ার? সাজেকে গিয়ে পুরোটাই সেরে উঠেছিল ছবি, কিন্তু আজকের পর তো সে নিজেই সব আবারও ওলটপালট করে দিল। মুখ কালো বর্ণ করে একইভাবে দাঁড়িয়ে রইল কাব্য। ভেতরে যাবে নাকি যাবে না, ক্রমাগত দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে সে। অবশেষে সামান্য সাহস সঞ্চয় করে রুমের অভ্যন্তরে ঢুকে পড়ল কাব্য। ছবির কাঁধের উপর হাত রাখতে তড়িঘড়ি করে চোখ মুছে উঠে বসল ছবি। আপনি? ছবি দেখুন, আমি আসলে আমি আপনাকে এভাবে হার্ট করতে চাইনি। আমি ভেবেছিলাম। আপনি কি ভেবেছিলেন আমি জানি মিস্টার রিয়ান। আলাদাভাবে আমাকে বোঝানোর দরকার নেই। মানে এই তো যে আপনি চান আমি এ বাড়ি ছেড়ে চলে যাই। কি? আপনি ভাববেন না আপনার ঘাড়ের বোঝা হয়ে আর বেশি দিন থাকবো না আমি। চলে যাব, খুব শীঘ্রই চলে যাব। এসব আপনি কি বলছেন? আমি এরকম কেন যাইবো ছবি? এতটা নিচু মানসিকতার আমাকে মনে হলো আপনার? মনে না হওয়ার তো কোনো কারণ নেই। আপনি ওই লোকটাকে ডেকেছিলেন আমাকে তার হাতে তুলে দিতে, নিজেকে দায়মুক্ত করতে, তাই তো? না ছবি, এরকমটা নয়। আপনি ভুল ভাবছেন। আমি চেয়েছিলাম আপনি অন্তত আপনার জীবনে বাবার ছায়া পান, আপনার মাথায় আপনার বাবার হাত থাকুক, বাবার ভালোবাসা থেকে আর বঞ্চিত না হন আপনি। আর কিছুই নয়, বিশ্বাস করুন। হ্যাঁ, তাই বুঝি? হ্যাঁ তাই। হুম, মানে আপনি বিশ্বাস করছেন না আমার কথা? করছি, কিন্তু এটাও সত্যি যে আমাকে একদিন না একদিন এই বাড়ি ছাড়তেই হবে। অন্যের ভরসায় আর কত? অন্যের ভরসা মানে? আমি কি আপনার নিজের কেউ নই? আপনি তবে আমাকে পরই ভাবেন। কাব্যকে চুপ থাকতে দেখে আরেক দফা হতাশায় চেয়ে গেল ছবিকে। মনতা সম্মতির লক্ষণ হিসেবে ধরা হলো। তবে কি এটাই সঠিক যে কাব্য ছবির সাথে সহমত? সে চায় না ছবি এ বাড়িতে থাকুক। ছবির কষ্টের তীব্রতা আরও এক ধাপ বাড়িয়ে কোনো উত্তর না দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল কাব্য। আর সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পূর্বের মতোই কান্নায় ভেঙে পড়ল ছবি। সে নিজেকে সংবরণ করতে পারছে না সে, আর না পারছে চোখের অশ্রুগুলিকে থামাতে। এ কোন সংকটে পড়ল শেষমেশ? আমি চলে যাব কাব্য, ভাববেন না আপনি। রকিং চেয়ার সমেত অনবরত দুলে যাচ্ছে কাব্য। অশান্ত লাগছে, ভীষণ অশান্ত লাগছে। কিভাবে কমবে এই অভ্যন্তরীণ অশান্তি নামক রোগ না জানা নেই। জানলে তো কবে সেরে যেত। কিছুক্ষণ বাদে নিঃশব্দে কাব্যর পাশে এসে দাঁড়ালো রাজীব। চোখে মুখে তার ফুটে আছে জিজ্ঞাসা। কাব্যের এত অস্থিরতার কারণ জানতে চাওয়ার জিজ্ঞাসা। কি হয়েছে স্যার? কিছু না। কেন লুকাচ্ছেন স্যার? আপনার কিছু একটা হয়েছে। এতটা অন্যমনস্ক আপনি কখনোই থাকেন না। না হলে আমি অনেকক্ষণ ধরে এসেছি আর আপনি বুঝতে পারেননি? জবাবে আগের মতোই চুপ রইল কাব্য। উত্তর না পেয়ে এবার কাব্যের পায়ের এক পাশে মেঝেতে এসে বসে পড়ল রাজীব। চেয়ারের হাতলে নিজের হাত রেখে কাব্যর দিকে তাকিয়ে বলে উঠল, বলুন না স্যার, কি হয়েছে আপনার? আপনিই তো বলেন আমি আপনার ছোট ভাইয়ের মতো। তাহলে ভাইয়ের থেকে নিজের কষ্ট কেন আড়াল করছেন স্যার? বলুন না আমায়। রাজীবের ধরে আসা গলার আওয়াজেও নির্বাক রইল কাব্য। উত্তর না পেয়ে নিরাশ হয়ে একইভাবে বসে রইল রাজীব।
বেশ খানিকক্ষণ এমন নীরবতা কেটে গেল দুজনের মাঝে। এহেন পিনপত নীরবতার মাঝে হুট করে কাব্য বলে উঠল। আচ্ছা রাজীব, আমি যদি ছবিকে বিয়ে করি? বজ্রপাতের মতো কানফাটা শব্দে অত্র কথাটি বাড়ি খেলো রাজীবের দোকানে। সে ঠিক শুনল। একটু আগে কাব্য বিয়ের কথা বলেছে, সত্যি বলেছে। ধাক্কার পরিমাণ এত অল্পতে না সামলাতে পারে কাব্যর কথার পিঠে মুখ হাঁ করে তাকিয়ে রইল রাজীব। কি হলো, কিছু বললে না? স্যার, আপনি সত্যিই ছবি ম্যাডামকে বিয়ে করতে চান? চাই। আপনি কি ওনাকে ভালোবাসেন স্যার? জানি না। তবে স্যার ওনার প্রতি আকর্ষণ? তাও জানি না। তাহলে স্যার আপনি যে ছবি ম্যাডামের স্কেচ করেছিলেন সেটা কোন স্যার? তুমি কি করে জানলে? সে তো অনেক আগের কথা। আমি দেখেছি স্যার, আপনি যখন ছবি আঁকতে ব্যস্ত ছিলেন তখন এক ফাঁকে দেখে নিয়েছিলাম। আগে দু একবার ছবি ম্যাডামের সাথে দেখা হওয়ায় স্কেচ দেখেই চিনে ফেলেছিলাম। কাউকে বলেছো? না স্যার। গুড। স্যার একটা কথা বলবো? আপনি তো কখনো কখনো মেয়েদের ছবি আঁকেননি, এমনকি রচনা ম্যাডামেরও নয়। তাহলে এর উত্তর আমিও জানি না। কোথাকার কোন মেয়েকে একদিন রাস্তার বৃষ্টিতে ভিজতে দেখলাম, আর তার মুখটা একেবারে গেঁথে গেল। অবশ্য রাজীব ছবিকে আরো একবার দেখেছিলাম আমি শুটিং স্পটে, যেদিন আরবিকে খাবার দিতে এসেছিল সেদিন রেস্টরুমের জানালা থেকে। আর সেদিন রাতে আমার কি অনুভূতি শিকার হয়ে স্কেচ বানিয়েছিলাম আমি, তার বিশ্লেষণ আজ অব্দি পাওয়া হলো না আমার। কিন্তু দিন দিন আমার ছবির প্রতি দুর্বলতা বেড়েই যাচ্ছে। ওনার কান্না, হাসি, মৌনতা, মলিনতা সবকিছু আমাকে এত কাছ থেকে স্পর্শ করে যে আমি নিজেকেই নিজের মধ্যে হারিয়ে ফেলি। আমি কি তবে দ্বিতীয়বারের মতন কাউকে আমার মনে জায়গা দিতে চলেছি? রচনা ছাড়া অন্য কাউকে ভালোবাসলে ওর কি খারাপ লাগবে রাজীব? না স্যার, দ্বিতীয়বার ভালোবাসা ভুল কিছু নয়। আপনি যদি এত বছর পর কাউকে ভালোবেসে সুখী হন, রচনা ম্যাডামের আরও ভালো লাগবে এতে, কারণ আপনি খুশি আছেন। তাছাড়া অতীত আঁকড়ে বর্তমানকে কষ্ট দেওয়া উচিত নয়। এটা তো আপনিই একদিন ছবি ম্যাডামকে বলেছিলেন। তাহলে সেই নিয়ম আপনার ক্ষেত্রে কেন খাটবে না স্যার? সত্যি কি তাই? জবাবে রাজীব মৃদু মাথা ঝাঁকালো। কাব্যর মনে ছবির জন্য হয়তো কিছু আছে এমন ভাবনা সেদিনই তার মাথায় এসেছিল, যেদিন মনোযোগ দিয়ে কাব্যকে ছবির স্কেচ করতে দেখেছিল। সে দুদিন আগেও যে মেয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করার প্রবল ইচ্ছে ছিল তার, সেই মেয়ের জন্য তার বসের অনুভূতি জানতে ঘোল পাল্টে নিল রাজীব। হুট করে সম্বোধনের মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে গিয়ে সম্মানে মন নিল। স্যার, তবে ম্যাডামকে বলে দিন কি বলবো? এটাই, যে আপনি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন। উনি কি রাজি হবেন আমার দ্বিতীয় স্ত্রী হতে? অবশ্যই হবে স্যার। আপনার বউ হতে পারা তো সৌভাগ্যের ব্যাপার, এখানে দ্বিমত করার কোনো কারণই নেই। সেটা তুমি ভাবছো রাজীব, ছবি কি ভাবছেন সেটাই জানতে হবে আমাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ছবির রুমের দিকে হাঁটা ধরল কাব্য। কিন্তু কিভাবে জানবে ছবির মনে কি আছে? সরাসরি জিজ্ঞেস করবে নাকি অন্যভাবে? 7-5 ভাবতে ভাবতে রুমের দোরগোড়ায় এসে দাঁড়ালো কাব্য। জিভ দিয়ে একবার নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে ভেতরের দিকে পা বাড়ালো। রুম ফাঁকা দেখে ভ্রু কুটি করে বারান্দার দিকে উকি দিল কাব্য। ছবিকে না পেয়ে কিছু একটা ভেবে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর দরজার লক বাইরে থেকে টানা দেখে বুঝতে পারল পুরো রুমে ছবি নেই। তার মানে নিশ্চয়ই রান্নাঘরে রয়েছে। শব্দ তুলে সিঁড়ি পেয়ে নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকলো কাব্য। অন্যান্য সার্ভেন্টরা এখানে থাকলেও ছবিকে না পেয়ে এবার কপাল কুঁচকে এলো তার। অনেকটা ছুটে যাওয়ার মতো হন্তদন্ত হয়ে ছাদের দিকে পা বাড়ালো কাব্য। কিন্তু ছাদও ছবিকে না পেয়ে সেখান থেকে বাড়ির আঙ্গিনার সুসজ্জিত পুষ্প বাগিচার দিকে মনোযোগ সহকারে চোখ বোলাতে শুরু করলো। অনেক খুঁজে কোথাও ছবিকে না পেয়ে এবার রীতিমতো ঘাম ছুটে এলো কাব্যর। কোথায় গেল তাহলে ছবি কি তবে সেদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে গেলেন? কথাটা মাথায় আসতেই বুকটা কেঁপে উঠল কাব্যর। এটা আপনি করতে পারেন না ছবি, এটা আপনি করতে পারেন না। দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে এসে বাড়ির গেটের কাছে পৌঁছালো কাব্য। কাব্যকে দেখে চেয়ারে বসে থাকা দারোয়ান আজিজ উঠে দাঁড়ালো। স্যার, কিছু হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আজিজ, তুমি এখান থেকে ছবিকে বের হতে দেখেছো? ছবি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, এই তো একটু আগেই উনি বেরিয়ে গেলেন। তার মানে আমি যা ভাবছি তাই ঠিক? বামের মোড়ের দিকে যেতে দেখলাম স্যার। এখান থেকেই তো বাস স্টপেজ কাছে। ছবি তাহলে ওখানেই যাচ্ছেন? আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কাব্য। খুব বেশি দেরি হওয়ার আগেই তাকে পৌঁছাতে হবে, ছবিকে আটকাতে হবে। ছবি এভাবে তাকে রেখে যেতে পারে না। স্টপেজে পৌঁছে
গাড়ি থেকে নেমে এলো কাব্য। এক একে বাস কাউন্টার থেকে সব জায়গায় ছবিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে সে। একটা সময় না পেয়ে ক্লান্ত হয়ে কাউন্টারে রাখা বেঞ্চির ওপরেই বসে পড়ল কাব্য। কোথায় গেলেন ছবি? কোথায় গেলেন আমাকে ছেড়ে?